ওয়েলকাম সবাইকে। আজ আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। অপারেশন সিন্দুর মিসলেনিয়াস মেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অপারেশন সিন্দুর সম্পর্কে আশা করি তোমরা কম বেশি সকলেই কিছু না কিছু জানো, তবে পরীক্ষার হলে কে কতটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবে তার উপর কিন্তু মার্কসটা ভ্যারি করে যাবে। তো অপারেশন সিন্দুর যদি ছোট্ট করে একটু ব্রিফ করে দিই, তাহলে তোমরা জানো যে গত 22শে এপ্রিল পেহেলগাম বৈশরণী উপত্যকায় একটা মর্মান্তিক জঙ্গি আক্রমণ হয়, যেখানে 28 জন পর্যটকের মৃত্যু ঘটে এবং এর মধ্যে 2 জন স্থানীয় বাসিন্দা, 2 জন বিদেশি এবং একজন নৌসেনা অফিসারও কিন্তু উপস্থিত ছিলেন। তো এই মর্মান্তিক দুর্ঘটনার একটা কড়া জবাব দেওয়ার প্রয়োজন ছিল এবং ভারত সেটা করে দেখিয়েছে অপারেশন সিন্দুরের মাধ্যমে। মূলত পাকিস্তানের এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জায়গাকে টার্গেট করা হয়। এই ম্যাপ থেকে তোমরা দেখতে পাচ্ছ মুজফফরাবাদ থেকে শুরু করে শিয়ালকোট অ্যান্ড বাহাওয়ালপুর, এই সমস্ত জায়গাগুলোকে টার্গেট করে কিন্তু অ্যাটাকটা হয়। এবার চলে আসি অপারেশন সিন্দুর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনে, যেগুলো তোমাদের পরীক্ষার খাতাতে কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। 1 নম্বর পয়েন্ট, এটা ছিল ভারতের যে 3টি সেনাবাহিনী আছে, 3টি সেনার একটি যৌথ সামরিক অভিযান। সেটা সেনাবাহিনী, নৌসেনা এবং ভারতীয় বায়ুসেনার একটি যৌথ সামরিক অভিযান ছিল অপারেশন সিন্দুর। তারপর এটা একটা নির্ভুল অপারেশন বলতে পারো। নির্ভুল অপারেশন মানে যে সমস্ত টার্গেটগুলোকে, যে সমস্ত স্থানগুলোকে টার্গেট করা হয়েছিল সেখানে কিন্তু একদম অ্যাকিউরেটলি হিট করে আসা পসিবল হয়েছে। আমরা যে মিসাইল এবং আগ্নেয়াস্ত্র, ক্ষেপণাস্ত্রগুলি ব্যবহার করেছিলাম তার মাধ্যমে কিন্তু নির্ভুলভাবে সেই টার্গেটগুলোকে অ্যাটাক করা সম্ভব হয়েছে। আরও একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, এখানে কৌশলগতভাবে কিন্তু সংযম বজায় রাখা হয়েছে যাতে সিভিল যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু এড়ানো যায়। তাহলে এটা ছিল একটা সংযম বজায় রাখা হয়েছিল, ঠিক আছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবং আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এই অপারেশনটাকে ভারত কিন্তু আত্মরক্ষামূলক অভিযান বলে যুক্তি দিয়েছে এবং এই যুক্তিটা জাতিসংঘের যে নিয়মকানুন আছে সেই নিয়মকানুনের সঙ্গে যুক্তিসঙ্গত। অর্থাৎ এই অ্যাটাকের বিরুদ্ধে অন্যান্য দেশ কিন্তু সহজেই ভারতের এগেনস্টে যেতে পারবে না, কারণ ভারত যুক্তিসঙ্গত কাজ করেছে, ঠিক আছে। জাতিসংঘ নিয়ম মাফিক। আচ্ছা, তো এই কটা গেল অপারেশন সিন্দুর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এবার চলো আমরা নোটটা শুরু করি। ভূমিকা: 2025 সালের এপ্রিলে পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রয়োজন ছিল। অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটিগুলির বিরুদ্ধে এর যোগ্য জবাব দেয়। এই অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে কাজ করে। পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু কাশ্মীরের 9টি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করা হয়। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে নামকরণের কারণ। এই নামকরণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পেহেলগাম আক্রমণের বিধবাদের প্রতি যে সমস্ত মহিলাদের সিঁদুর মোছা গেছিল তাদের জন্য ব্যক্তিগত শ্রদ্ধাঞ্জলি হিসেবে কিন্তু এরকম নামকরণটা করা হয়েছে। এরপর অভিযানের সম্পর্কে কিছু জেনে নিই। অভিযানটি হয় 7ই মে 2025। অংশগ্রহণকারী বাহিনী ছিল ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা এবং নৌবাহিনী। আর নেতৃত্বে কারা ছিলেন? কর্নেল সোফিয়া কুরেশি, যিনি ভারতীয় সেনাবাহিনীর সিগন্যাল করে আছেন, এবং উইং কমান্ডার বমিকা সিং, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার পাইলট।
এই যে এই ছবি দুটো তোমরা দেখতে পাচ্ছ, এবং ব্রিফিং দেওয়ার সময়ও আমরা এই ছবিগুলো দেখেছি। আর পরোক্ষভাবে কিন্তু পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তানকে জবাব দিতে গেলে দুজন মহিলাই আমাদের যথেষ্ট, তাই না? তারপর লক্ষ্যবস্তু, অপারেশনটি লস্কর-ই তৈবা এবং জৈশ-ই মোহাম্মদের মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলির ঘাঁটিগুলিকে টার্গেট করা হয়। 9টি সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করা হয় এবং আমাদের এই অপারেশনটা এতটাই নির্ভুল ছিল যে 9টি সন্ত্রাসী অবকাঠামোকেই সঠিকভাবে হিট করা পসিবল হয়েছে। এবার মিসাইল এবং বিমান, যে মিসাইল এবং বিমান আমাদের ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে যুদ্ধ বিমান রাফাল ফাইটার জেট, মিসাইল স্ক্যাল্প ক্রুজ মিসাইল। স্ক্যাল্প ক্রুজ মিসাইলটি কি? এটি হচ্ছে একটি দূরপাল্লার আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল। এর ব্যবহার কোথায় হয়? এটি স্থির লক্ষ্য বস্তুতে গভীর এবং নির্ভুল আঘাতের জন্য ব্যবহৃত হয়। আরও একটা জিনিস, সেটা হলো হ্যামার প্রিসিশন গাইডেড বোমা ব্যবহার করা হয়েছিল এই অপারেশনে। হ্যামার মানে হাইলি অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ। এই ক্ষেপণাস্ত্রটি গতিশীল বা মোবাইল সন্ত্রাসী স্থানের মতো মাঝারি পাল্লায় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ব্যবহৃত হয়। এই ক্ষেপণাস্ত্রগুলি বেছে নেওয়ার কারণ কি? বেছে নেওয়ার কারণ হচ্ছে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা, সীমান্ত লঙ্ঘন না করা, সিভিল ক্ষয়ক্ষতি কমানো এবং সংঘাতের ঝুঁকি কমানো। এই কারণে এই ক্ষেপণাস্ত্রগুলি বেছে নেওয়া হয়েছে। তারপরের পয়েন্ট, ক্ষয়ক্ষতি। আচ্ছা দেখো, ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে 70 জন জঙ্গিকে এই অপারেশনে নির্মূল করা সম্ভব হয়েছে। অন্যদিকে পাকিস্তান আবার দাবি করেছে এই অপারেশনে নারী এবং শিশুসহ বেসামরিক নাগরিকদের প্রাণহানি হয়েছে। এবার আন্তর্জাতিক প্রতিক্রিয়া। দেখো, এই অপারেশন চলার পরে পরেই কিন্তু একাধিক রাষ্ট্র ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। প্রথমে আমরা পাশে পেয়েছিলাম ইসরায়েলকে, তারপর এক এক করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং একাধিক আন্তর্জাতিক সংগঠন কিন্তু ভারতকে সাপোর্ট করেছে। কিন্তু সেই সঙ্গে যে ভয়ানক একটা যুদ্ধকালীন পরিস্থিতি, দুই দেশের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, সেই পরিস্থিতি যাতে কন্ট্রোলের মধ্যে থাকে এই জন্য বারবার জাতিসংঘ বলো মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সংযম বজায় রাখার জন্য আহ্বান জানায়। হ্যাঁ, তারপর হচ্ছে গুরুত্ব। আচ্ছা, এখানে আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি। তুরস্ক কিন্তু পাকিস্তানের সাপোর্টে ছিল এবং পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়ায় এই টোটাল ব্যাপারটা চলাকালীন। এবং কিছুদিন আগে তুরস্কে যখন একটা ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, ভারত থেকে কিন্তু একটা বিশাল পরিমাণে ত্রাণ সামগ্রী তুরস্ককে দেওয়া হয় এবং তুরস্কের পাশে গিয়ে দাঁড়ায় ভারত। এবং সেই তুরস্ক কিছুদিন যেতে না যেতেই যখন এরকম একটা ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হলো, তখন কিন্তু একদম ভারতকে ভুলে গিয়ে পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল, তাই না? এটাই হচ্ছে তোমার জিও পলিটিক্স যাকে বলে। তো তারপরে দেখো গুরুত্ব। এই অপারেশনটি ছিল নির্ভুল। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, অবশ্যই তোমাকে মেনশন করতে হবে। এটা ছিল একটি নির্ভুল অপারেশন এবং সুসংহত, যা ভারতীয় ভূখণ্ড থেকে উন্নত নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করে পরিচালনা করা হয়েছিল। এই অপারেশনটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পদক্ষেপকে সমর্থন করে। 3 নম্বর, প্রথমবারের মতো 3টি সামরিক শাখা, সেনা, নৌ এবং বিমান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সহযোগিতা করেছিল। আচ্ছা, এটা ছিল প্রথমবারের মতো 3টি বাহিনীর যৌথ সামরিক অভিযান। তারপর দেখো, এটি ভারতের সক্রিয় সন্ত্রাস বিরোধী নীতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছে, যেটা নো টলারেন্স পলিসি বলতে পারো। সন্ত্রাসবাদের ক্ষেত্রে নো টলারেন্স পলিসি মানে একদমই টলারেন্স করবে না, সেই নীতিকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। আর ভারত একে আত্মরক্ষার অধিকার হিসেবে যুক্তি দেয়, যা জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদে স্বীকৃত। এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, এটা কিন্তু জাতিসংঘ সনদের 51 নম্বর অনুচ্ছেদে স্বীকৃত। তাহলে এ গেল আজকের টপিকটা। এখানে মোটামুটি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রাখা হয়েছে। একটা ভূমিকা, তারপর নামকরণের কারণ, অভিযানের কিছু ডিটেলস, তারপর লক্ষ্যবস্তু, তারপর মিসাইল ও বিমান, তারপরে
ক্ষয়ক্ষতি, আন্তর্জাতিক প্রক্রিয়া এবং গুরুত্ব। এই পয়েন্টগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা পয়েন্ট তোমরা দেওয়ার চেষ্টা করবে। লেখাটা খুবই জিস্ট এবং প্রিসাইজ পরিমাণে লেখা, যথেষ্ট। 20 মিনিটের জন্য এটা সাফিসিয়েন্ট লেখা, ঠিক আছে? তো আজকে টপিকটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো অ্যাকচুয়ালি খুবই ম্যাটার করে আমার জন্য, আমাকে অনেক ইন্সপায়ার্ড করে আরও এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার জন্য। তো যদি তোমরা উপকৃত হও অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো, ঠিক আছে? তো আজকের মতো এইটুকুই, বাই বাই।